তার কাছে তো দর্পণের পার্সোনাল নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নেই। দর্পণ দেয়নি। মন মস্তিষ্কে চলা যুদ্ধ মানসিক চাপ অশ্রু হয়ে গড়িয়ে পড়তে লাগলো। তার ঘোর ভাঙে মোবাইল নামক যন্ত্রটির উৎপাতে। সে তড়িৎ গতিতে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে দৃষ্টি নিবদ্ধ হতেই কান্নারত মুখশ্রীতে হাসি ফুটে উঠল। অপেক্ষা করে তৃষ্ণার্ত কর্ণদ্বয় শ্রুতিমধুর ওই পুরুষালী আওয়াজ শুনতে। ভেসে আসে গম্ভীর আওয়াজে বলা ছোট্ট সম্বোধন। সিয়া। চিয়াশা ঠোঁট কামড়ে কান্না আটকায়। হাইজিনকে পুরোদস্তর অমান্য করে অবুঝ বাচ্চাদের মতো ফতুয়ার হাতায় নাক মুছতে থাকে। টিস্যু পেপার আনার ইচ্ছে এখন মোটেও নেই। এখন লোকটার আওয়াজ শুনবে প্রাণ ভরে। রাগ করেছো? দর্পণ আবারও জিজ্ঞাসা করে। চিয়াশা কান্নারত গলায় শুধায়, আপনি আমায় ইগনোর কেন করছেন? আমার মন মস্তিষ্কে সর্বদা ছটফটে একটা প্রাণবন্ত মেয়ের আধিপত্য চলে। কাজ করতে গেলে ভুল করে ফেলি, আর বাকি সোলজাররা হাবার মতো আমার দিকে তাকিয়ে থাকে। লজ্জায় তখন আমার মাথা কাটা যায়, তাই খানিক ইগনোর করছিলাম। সহজ সরল স্বীকারোক্তি। চিয়াশা কান্নারত মুখটিতে মৃদু হাসি ফুটে ওঠে, তবুও শান্ত হয় না। রাগান্বিত গলায় জিজ্ঞাসা করে, আমার সান্ত্বনা দিচ্ছেন? যার আমাকে একটা ফোন করার সময়ও হয় না, তার মুখে এসব কথা মানায় না। দর্পণ দীর্ঘশ্বাস ফেলে। ইচ্ছে করে দূরত্ব তৈরি করেছিল সে। তার সঙ্গ মেয়েটার জন্য ততটা নিরাপদ নয় যে। এতদিন নিজেকে আটকে রাখলেও আজ যেন দম বন্ধ হয়ে আসছিল। একটু কথা না বললে বিছানায় পিঠ দেওয়া মুশকিল হয়ে পড়েছে। রোজকার মতো একই অজুহাত দেয়। ব্যস্ত ছিলাম সিয়া। থাকুন ব্যস্ত, তাহলে এখন ফোন দিয়েছেন কেন? শিয়াশা ফুপিয়ে কেঁদে উঠে বলল, সবসময় এমন একই অজুহাত দিয়ে বসিয়ে রাখে তাকে। কাঁদছো কেন? কণ্ঠে মিষ্টি অনুরাগ। আপনি কথা না বলে আমার ভালো লাগে না, মনে হয় যেন আমি আপনাকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছি। চিয়াশা ফুপাতে ফুপাতেই বলে, বাবার এমন অচেনা আচরণ, দর্পণের অবহেলা মেয়েটার মানসিক সুস্থতা বিধ্বস্ত করে তুলছে। আচ্ছা ঠিক আছে, আর 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 এমন করবো না, কেঁদো না। ঠিক আছেন আপনি? পিঠে ব্যথা কমেছে? শিয়াশা চোখ মুছতে মুছতে বলে, আই অ্যাবসলিউটলি ফাইন। মিথ্যে বলছেন। আপনি আমায় বলেন না নিজের অসুস্থতার কথা। বিশ্বাস না হলে নিজের চোখে দেখে নাও। শিয়াশার চোখ মুখে চকচক করে উঠল খুশিতে। সব ছেড়ে ছুড়ে ছট করে চেয়ার থেকে নেমে বলল, কোথায় আপনি? বারান্দায় এসো। শিয়াশা ছুটে যায় বারান্দায়। কনক চূড়া গাছটার নিচে লম্বাটে ছায়া। দর্পণ মৃদু হেসে ল্যাম্পপোস্টের নিচে এসে দাঁড়ায়। অষ্টপুটে প্রশান্তির হাসি নিয়ে শিয়া চোখ মুছে নেয়। অন্তকরণে ভালোবাসার উদ্দীপতা উষ্ণতা অনুভব হয়। লোকটির সান্নিধ্য লাভের জন্য তৃষ্ণার্ত তার হৃদয়। অথচ সকলেই তাকে তার থেকে দূরে করার তারা করছে। ভালোবাসা মানে কি শুধু বেদনা? জীবনে প্রথমবার অনুভব করতে পারে শিয়াশা, লোকটিকে হারিয়ে ফেললে সে নিজেকে খুইয়ে ফেলবে। ম্লান কণ্ঠে শুধায়। একটু আসি। দর্পণের মুখশ্রী গম্ভীর হয়। খানিক কঠিন গলায় বলে, নো, ইটস অলরেডি 12:30 অ্যান্ড ইউ আর স্টিল ক্রাইং। আমি শুধু তোমায় দেখতে এসেছিলাম, এখনই চলে যাব। লম্বাকৃতির জলের ফোয়ারা গড়িয়ে পড়ল। টিকটিক করে কাঁপতে থাকা উষ্ঠদয় ফের আলাদা হয়। অনুনয় করে বলল, আপনার সাথে যোগাযোগ না করতে পারলে সারা রাত কাঁদতে হয়। একটু আসি প্লিজ। দর্পণ ফোঁস করে উঠে নিঃশ্বাস ত্যাগ করল। সে কখনোই পেরে ওঠে না সম্মুখের নারীটির সাথে। সায় জানিয়ে বলল, কাম। চিয়াশা তড়িৎ গতিতে এগিয়ে যায় লিভিং রুমের দিকে। আলো নিভিয়ে রাখা। মিনি ঘরে শুধু আলো চলছে। আলো জ্বালিয়ে ঘুমায় মেয়েটা আশরাফের অত্যাচারে। যেন আশরাফ ভাবেও পড়ছে। সে পেছনের গেটের চাবি নিয়ে বেরিয়ে যায় মন্তর গতিতে। বের হলেই দেখতে পায় দর্পণ দাঁড়িয়ে কিছুটা দূরে অন্ধকারে। চিয়াশা এগিয়ে যেতেই দর্পণ গম্ভীর গলায় বলে, গানের মুখে থেকেও যে মেয়েটা নিজের সত্যতা প্রকাশে বাকবিতণ্ডা করে গিয়েছে নির্ভয়ে স্পষ্টভাবে, সামনের ব্যক্তিকে সেই পরোয়াটুকু করেনি, সেই মেয়েটির থেকে এমন আচরণ মানতে কষ্ট হচ্ছে আমার। পাল্টা জবাবও সাথে সাথে আসে। বাসায় আসার 10 মিনিট পর্যন্ত হাঁটু কেঁপেছিল। আমি কোনো বোকা নই যে যার তার সামনে নিজের ভয় প্রকাশ করব। আর আমাকে কিছু বলার সাহস পেত না, তাই সামনের ব্যক্তিকে সেটা পরোয়া করার প্রশ্নই আসে না, যেহেতু আমি নিরপরাধী। চিয়াশা গম্ভীর গলায় বলল। দর্পণ ফিক করে হেসে উঠল শিয়াশার কথায়। মেয়েটির হাঁটু কেঁপেছে ভয়ে। অথচ কি সাহসিকতার তেজ নিয়ে তার সাথে ঝগড়া করেছিল। চিয়াশা চোখ ভরে দেখে নেয় হাস্যরত সুঠামদেহী সুশ্রীগরণে শ্যামসুন্দর পুরুষটিকে। আবদারের সুরে বলে, একটু জড়িয়ে ধরি। দর্পণ হাসি থামায়। হাত দুটো মৃদু প্রসারিত করে বক্ষদেশ উন্মুক্ত করে দেয় নারীটির প্রবেশের জন্য। মোহনীয় কণ্ঠে বশ্যতা স্বীকার করে বলে, দিস ম্যান ইজ অলওয়েজ ফর ইউ ম্যাম। যখন যেখানে যেভাবে চাইবেন তখন সেখানে সেভাবে পাবেন। নারীটির চাহনির গভীরতা পরিবর্তন হয়।
সহসা লেপ্টে যায় প্রশস্ত বুকটিতে, বদ্ধ নেত্রে নিজের মর্জি জানিয়ে বলে, I want you always beside me. I want you always talk with me. I want you as a shelter when rain will drop aggressively. I want you always when I need a strong support. I want you to wipe my tears. But you are stone that I never get you by my side. প্রশস্ত খালি বুকটাতে যেন ছোট্ট নরম তুলতুলে এক আদরের বিড়াল ছানার রাজত্ব। কোথাও কোনো ফাঁক নেই। খাজে খাজে নারীটির দাপটে রাজত্ব চলছে। লম্বা আবদার জুড়ে শুধু তাকিয়ে চায় নারীটি। একরাশ মুগ্ধতা নিয়ে দর্পণ পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দেয় বুকে থাকা মেয়েটির। শীতল কণ্ঠে বলে, আমার প্রতিটা ক্ষণ তোমার হোক, তোমার সব ইচ্ছা পূরণ হোক। পাপা আমাদের মানতে চাইছে না। শেষা বুক থেকে মাথা তুলে তাকিয়ে বলল। দর্পণ মৃদু হেসে আশ্বস্ত করে বলল, এত চিন্তা করো না, দিন শেষে তুমি এভাবেই এই বুকে থাকবে, তাতে যত ঝড় ঝাপটাই আসুক না কেন। এতটুকুই যথেষ্ট ছিল শিয়াশাকে শান্ত করার জন্য। দীর্ঘ এক আলিঙ্গন শেষে শিয়াশা ঘরের দিকে পা বাড়ায়। গেট খুলে ঢুকতে সে খানিক চমকে ওঠে। আশরাফ পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে, তাকে পাহারাই দিচ্ছিল। শিয়াশাকে দাঁড়িয়ে থাকতে দেখে আশরাফ তাকে তাড়া দিয়ে বলে, তাড়াতাড়ি ঢোক, তালা দেবো, আমার ঘুম পেয়েছে। শিয়াশা হেসে ফেলে, হাঁটতে হাঁটতে চেঁচিয়ে বলে ওঠে। এই বুড়ো তুমি অনেক ভালো। আশরাফ কটমট করে তাকায় শিয়াশার দিকে। আবার সেই বুড়ো? আশরাফ ঢুলতে ঢুলতে নিজের ঘরেই যাচ্ছে। শিয়াশাকে চুপি চুপি ঘরের বাইরে যেতে দেখে বের হয়েছিল। মেয়েটাকে একা ছাড়ার সাহস তার মধ্যে আর নেই। তাই তো মামা হয়েও লাজ লজ্জা জলাঞ্জলি দিয়ে গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাগ্নিকে পাহারা দিয়েছে। বাহ, কি সুন্দর! তার মতো মামা প্রত্যেকটা ভাগ্নি ডিজার্ভ করে। ভাগ্নি প্রেম করবে আর মামা পাহারা দিবে, অসাধারণ। খিটখিটে মেজাজে হাঁটতে লাগলো। এই তার ঘরের চার রমণী তার জীবনটাকে একদম মুড়ি ভাজা বানিয়ে রেখেছে। তার মধ্যে ওই লিলি নামক বেয়াদব মহিলা বেশি জ্বালাতন করে। তার ঘরে খাবে, তার হাতে খাবে, আবার তাকে এই ঘর থেকে বের হতে বলবে? অসহ্য। চার রমণীর গুণগান গাইতে গাইতে চোখ যায় মিনির ঘরে চাপিয়ে রাখা দরজার দিকে। আলো জ্বলছে। বাহ বাহ, মেয়েটা আজ এত রাত অব্দি পড়ছে। মনে মনে খুশি হয়ে গেল আশরাফ। ভাবলো কালের জন্য কিছু উপহার দিবে। সে হাসি মুখে মিনির ঘরে ঢুকে অমনি ধপ করে তার হাসি হাসি মুখটা নিভে যায়। টেবিলের উপর মাথা দিয়ে মুখের উপর বই মেলে আরামসে ঘুমোচ্ছে মিনি। বইটা মূলত আলো থেকে বাঁচার জন্যই ব্যবহার করা হয়েছে। আশরাফ রাগে গজগজ করে উঠল। বইটা মুখের উপর থেকে সরিয়ে উগ্র চিত্তে পাশে রাখা এক গ্লাস পানি মিনির মুখে ঢেলে দেয়। মিনি ধরফরিয়ে চেঁচিয়ে উঠল। আম্মা, টিন ফুরাইয়া গেছে, ঘরের ভেতর বৃষ্টি পড়তাছে। মিনির ঘুম ছুটে যায়। মুখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সে হতবুদ্ধি হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। আম্মা নেই। সামনে তাকালে আশরাফের ক্রুদ্ধ দৃষ্টি নজরে আসে। খানিক তেতে উঠে মেয়েটা। কি শুরু করছেন আপনি? আপনার জ্বালায় একটু ঘুমাইয়াও শান্তি নেই। সারা রাত পড়বে নাকি? আমার মাথায় আপনার লেখান গোবর ঠাসা না। আমি একবার পড়ি সব পারি। আশরাফ ক্রুদ্ধ চোখে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে জিজ্ঞাসা করে, আমার মাথায় গোবর ঠাসা আর তুই বিদ্যাসাগর, তাই না? তোর মার খাওয়ার শখ জেগেছে যখন, তখন আমি সেটা পূরণ না করে থাকি কি করে? তুই দাঁড়া। বলে আশরাফ ঘর থেকে বেরিয়ে বসার ঘরের দিকে যায়। জোরাবেদ আনতে মিনি তড়িঘড়ি চেয়ার ছেড়ে ছুটে পালায় শিয়াশার ঘরের উদ্দেশ্যে। কালকে থেকে সেখানেই পড়বে, সেখানেই ঘুমাবে। নয়তো এই লোকের যন্ত্রণায় ঘুম কপালে জুটবে না একটুও। বারান্দায় দাঁড়িয়ে থাকা সাইফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঝুলন্ত তালাটার দিকে। আশফাক আহমেদ ঘর দালানের পেছনের দিকটায়। শ্বশুরের তলবে এখানে এসেছিল, তবে দৃষ্টি নিবদ্ধ হয় অনাকাঙ্ক্ষিত এক দৃশ্যে, যেটা মোটেই দৃষ্টি নন্দনীয় নয় তার জন্য। আশফাক আহমেদ গেট থেকে দৃষ্টি সরিয়ে তপ্ত শ্বাস ফেলল। সাইফের দিকে তাকিয়ে শুধায়, গিয়েছিলে তার কাছে, কি বললো? সাইফ অবিচল তাকিয়ে থাকে গেটের পানে। কর্ণকুহরে আবারও সেই আত্মচিৎকার বাজতে লাগলো দর্পণের বলা সেই দুটো বাক্য। ম্লান কম্পিত স্বরে বলল, আপনার মেয়েকে দেখেছিলাম আজ, তার চোখে অনেক অভিযোগ ছিল আমার জন্য। আশফাক আহমেদ বুকটা কেঁপে উঠল। এ বুড়ো দেহে আর শক্তি নেই এসব কথা শোনার। সাইফের কথা এড়িয়ে যেতে এলোমেলো দৃষ্টি ফেলে আবারও জিজ্ঞাসা করলো, কি বললো সে? তার ভয় আমি, আমার ভয় সিয়া। এতটুকু বলেই থামে সাইফ। ক্ষণকাল বাদে আবারও বলে, মেজর দর্পণ ইহসানের ভয়ও সিয়া। তাই তার একমাত্র লক্ষ্য সিয়া। সে মনে করে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দর্পণের সাথে যুক্ত আছি। আশফাক আহমেদ গম্ভীর গলায় বলল, মিথ্যে তো বলেনি। তুমি কি যুক্ত নেই তার সাথে?
বারবার বারণ করেছিলাম তোমায়, শোনোনি? জীবনে প্রত্যেকবার তুমি আমার অবাধ্য হয়েছ, আর প্রত্যেকবার আমি কোনো না কোনো কিছু হারিয়ে ফেলি। সাইফের দৃষ্টি আরও ম্লান হয়। কেউ উপলব্ধি করতে পারে না যে যাকে সে হারিয়েছে সে তার জন্য কি ছিল। সে তো মুখ ফুটে বলতেও পারে না সে কি হারিয়েছে। তো কি ভাবলে, কি করবে? আশফাক আহমেদ ফের জিজ্ঞাসা করে। সাইফ অনড় দাঁড়িয়ে থেকে বলে, সেটাই যেটা বহু বছর আগে করা উচিত ছিল। মানে? আশফাক আহমেদ ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে। কিছু না, আপনি শুধু নিজামের কোনোভাবে দর্পণের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করুন। আর তুমি যেটা ভাবো সেটা তার কান পর্যন্ত পৌঁছবে না। কি করতে চাইছো তুমি? পথের কাঁটা দূর করতে চাইছি। পথের কাটাকে? সিয়াশা। সাইফ থমথমে গলায় বলে। আশফাক আহমেদের চোখ দুটো জল করে উঠল ক্রোধে। খবরদার সাহিব, এবার আর তোমার কোনো রকম উগ্রতা আমি সহ্য করব না। তাই যা চিন্তা করেছো সেটা মাথা থেকে ছেড়ে ফেলো। আশফাক আহমেদ রাগান্বিত গলায় বলল। পকেটে হাত গুজে দাঁড়িয়ে থাকা সাইফ ঘুরে দাঁড়ায় শ্বশুরের দিকে। আশফাক আহমেদ দেখে সর্বদা ইয়ার্কি ফাজলামো করা সাইফের বিধ্বস্ত অবিনস্ত দশা। এর কারণ যে সে জানে। সাইফ কম্পিত স্বরে বলে ওঠে। তার চোখে আমার জন্য একরাশ অভিযোগ ছিল আব্বু। চোখ দুটো রক্ত জমাট বেঁধেছে গিয়েছিল কষ্টে। তার ওই দৃষ্টি বরাবর আমার কাছে আকুতি জানাচ্ছিল, বাঁচার জন্য নয়তো মৃত্যুর জন্য। আমার জন্য তাকে এমন পর্যায়ে যেতে হয়েছে যেখানে মৃত্যু সুখের মনে হয়েছিল তার জন্য। আমার আজ শ্বাস নিতে প্রচুর কষ্ট হচ্ছে আব্বু। তার এক একটা ঊর্ধ্বশ্বাস আমার কানে এসে লাগছে বারংবার। আমি চোখ বন্ধ করতে পারছি না। আমি এভাবে কী করে বেঁচে থাকবো বলুন? দয়া করে একটু আমায় হাটকাবেন না। এতে করে হয়তো সে একটু শান্তি পাবে, তার সাইবের উপরে একটু অভিযোগ কমবে। সুঠাম দেহি শক্তপোক্ত হাসি খুশি প্রাণবন্ত সাইফের অক্ষি কোটরে জমা অশ্রুগুলো তখন বাধাহীন টুপটাপ ঝরে পড়ছে। আশফাক আহমেদ হাঁসফাঁস করে উঠল। কুচকানো চামড়ার হাত দুটো কাঁপতে শুরু করে। বহু বছর পর ছেলেটা এই প্রথম আবারও আব্বু বলে ডেকেছে। কম্পিত গলায় এলোমেলো দৃষ্টি ফেলে সে বলল, যা ইচ্ছয় করো, কিন্তু সিয়াকে এর মধ্যে যেন কোনোভাবেই না টানা হয়, এটা মনে রেখো। বলেই সে গটগট করে বারান্দা ছেড়ে ঢুকে যায় রুমে। সাইফ দূর আকাশের পানে ছোট ছোট নক্ষত্রের সমারোহে দৃষ্টি তাক করে শীতল কণ্ঠে বিড়বিড় করে বলল। হবে না, তার ব্যবস্থা করছি শীঘ্রই। আশরাফ টলমল নয়নে বেরিয়ে আসে বাবার রুম থেকে। দুলা ভাইয়ের খোঁজে গিয়েছিল, এসেছে এক বুক যন্ত্রণা নিয়ে। সে আপার লাশ দেখেনি, তাকে দেখানো হয়নি। শুধু একবার ফোনে দেখানো হয়েছিল তাকে। বদ্ধ নেত্রে আরামে ঘুমিয়েছিল আপা। শুধুমাত্র মুখটুকুই দেখে সে শিউরে উঠেছিল। দ্বিতীয়বার দেখার সাহস হয়নি তার। শুধুমাত্র কতটা যন্ত্রণাময় ছিল মৃত্যুটি। নিজের ঘরে বারান্দায় দরজায় থাই গ্লাসের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে মিন্ময়ী। ঘাড় কাত করে হা করে তাকিয়ে আছে ঝুলন্ত শ্রুতিমধুর শব্দ সৃষ্টিকারী ঘণ্টাটির দিকে। বাতাবরণের মৃদু হাওয়া বইছে, তার তালে ঘণ্টাটিও দুলছে আর টুংটাং আওয়াজ করছে। এটা তার খুব প্রিয়। পাশে কারো উপস্থিতি টের পেতে মিন্ময়ী ঘাড় ঘুরিয়ে তাকায়। ঠিক তার অপর পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আশরাফ। তার ভ্রু কুঁচকে যায়। এ লোক এত শান্ত কি করে? মন্থর গতিতে এগিয়ে যায় আশরাফের কাছে। অন্ধকারেও যেন লোকটার চোখের শিশির বিন্দুর ন্যায় অশ্রু চিকচিক করে আকর্ষণ কাটছে স্ট্রিট লাইটের আলোয়। সে হতভম্ব হয়ে যায়। লোকটি কাঁদছে কেন? ব্যতিব্যস্ত চিন্তিত কণ্ঠে শুধায়। কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আশরাফ কান্নারত চোখে তাকায় মিন্ময়ীর পানে। মৃদু হেসে বলে, জানো, তোমার মতো আপাও এমন শাড়ি পরে ঘুরঘুর করতো পুরো বাড়ি। দুলাভাই শাড়ি পরা পছন্দ করতো, তাই সে সবসময় শাড়ি পরতো। মিন্ময়ী এতক্ষণে বুঝলো আশরাফের চোখের পানির কারণ। সে মলিন হেসে জিজ্ঞাসা করে। আপনার কথা মনে পড়ছে? আশরাফ ঘাড় নেড়ে বলে, হুম, সে তো মনেই থাকে সবসময়। মনে পড়বে কি করে, মন থেকে বের না হলে? মিন্ময়ী মলিন মুখে দেখে অচেনা আশরাফকে। লোকটিকে এত নরম কখনো দেখেনি সে বিয়ের পর থেকে। এমন দেখতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ সে করে না। লোকটা খ্যাচখ্যাচ করবে, ধমকাবে, রাগ দেখাবে, সেটাতেই তো সে অভ্যস্ত। সে ধীর গতিতে এগিয়ে যায় আশরাফের নিকট। একদম নিকটে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে বলিষ্ঠ দেহটি। মাথা এলিয়ে দেয় প্রশস্ত বুকটিতে। শুনেছে স্বামীর সকল মন খারাপ দুশ্চিন্তা ক্লান্তিরা নাকি দূর হয়ে যায় স্ত্রীর আলিঙ্গনে। আশরাফ ও মলিন মুখে দুহাতে জড়িয়ে ধরে সরু কোমর দেহটাকে নিজের সমান করে মাথা গুজে দেয় মেইলি ঘাড়ে।
মৃন্ময়ী মৃদু হেসে আশরাফের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। নিজের সব দুঃখ ভুলে আশরাফ প্রশান্তি খুঁজে স্ত্রীর কাছে। বেশ খানিকক্ষণ পরে আশরাফ ঘাড় থেকে মাথা তুলে তাকায় মৃন্ময়ীর মুখ পানে। মৃন্ময়ী পরম যত্নে তার ললাটে ঠোঁট ছুঁয়ে দেয়। দীর্ঘ সময় নিয়ে আশরাফ চোখ বুঝে নেয় স্ত্রীর কাছ থেকে পাওয়া প্রথম স্পর্শে। শীতল কণ্ঠে শুধায়। একটু প্রশান্তির প্রয়োজন মৃন্ময়ী, দেবে? মৃন্ময়ী খানিক ভরকে যায়। লোকটির মুখে প্রথম নিজের নাম স্বাভাবিকভাবে শুনতে পায় সে। প্রশ্নের মর্মার্থ বুঝতে পেরে লাজুক হাসি ঠিকরে বের হয়ে আসে মুখ থেকে। তৎক্ষণাৎ ঘাড় গুজে দেয় পুরুষালী গলদেশে। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে তার গলা। আশরাফ নির্বিকার পলাকার নেয় ভরহীন দেহটিকে আঁকড়ে এগিয়ে যায় বিছানার দিকে। কম্পিত দেহটি বিছানায় শুয়ে দিলেও ছাড়া না জড়িয়ে ধরা গলা। আশরাফ মৃদু হেসে রুক্ষ দাড়ি যুক্ত মুখটা ঘষে দিল নরম লাজে আরক্ত গালে। বাকি রাতটুকু আশরাফ নিজের বেসামাল ছোঁয়ায় স্ত্রীর সবটুকু নিজের আয়ত্তে নিয়ে নেয়। আবেশিত মুহূর্তে স্ত্রীর নিকট নিবেদন করে নিজের মধ্যে লালন করা অনুভূতি জানায় ৩৫ বছরের এই আধবুড়ো কিভাবে সেই প্রথম দিন থেকে ভীতু মেয়েটির ভীত চাহনিতে প্রেমে পড়ে এবং আজ পর্যন্ত পড়ছে। ভীতু মেয়েটির বিয়ের কথা শুনে পাত্রের সকল খোঁজ খবর বের করেছে। যখন দেখেছে পাত্রপক্ষ খারাপ, তখন নিজ দায়িত্বে শিয়ার কাছে সেগুলো এক্সপোজ করেছে। সে জানে শিয়া কখনোই অন্যায় সহ্য করতে পারে না, আর মৃন্ময়ীর সাথে তো একদমই না। যার বদৌলতে আছে তার স্ত্রী। মৃন্ময়ী অবাক পানে শুনেই যায় দূরত লোকটির কথা। বিয়ে ভেঙেছে এ লোক, বিয়ে করার কারসাজিও করেছে এই লোক, অথচ বিয়ের দিন থেকে তার সাথে এমন আচরণ করেছে যেন তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আর সে তার ঘাড়ের উপর জোর করে চেপে বসেছে। আশরাফ তখন হেসে কুটি কুটি। মৃন্ময়ী তখন জঙ্গলি ইঁদুর ছানার ন্যায় খামচে দেয় হুলো বেড়ালকে। তবে আজ আর কাঁপাকাঁপি করে ঘর কাঁপায়নি, বরং স্বামীর নিবেদন করা ভালোবাসায় মুগ্ধ হয়ে তাকেও ভালোবাসার শামিয়ানায় ঢেকে দিয়েছিল। সিরাজগঞ্জের ঝালইল গ্রামের ছোট্ট একটা দারিদ্র পরিবারের ছেলে ওয়ালিউল্লাহ মাহমুদ। 2 ভাই 1 বোনের মধ্যে সে ছিল বাবা মায়ের সবচেয়ে বড় সন্তান। বাবা মা বহু কষ্টে বড় ছেলেটিকে পড়াশোনা করায়। পরিবারের এমন অসচ্ছলতা ছেলেটির মনে তীব্র জেদ তৈরি করে সে বড় হবে, অনেক বড় হবে, বাবা মায়ের ঢাল হবে, পরিবারের অসচ্ছলতা দূর করবে। সেই লক্ষ্যে পৌঁছাতেই উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়ে সেনাবাহিনীতে যোগদান করে। ট্রেনিংকালে এক যুবকের সাথে তার বন্ধুত্ব হয়। ছেলেটা তাকে সর্বক্ষেত্রে সাহায্য করত, মনোবল জাগাতো ওই দুর্গম ট্রেনিং এই উত্তীর্ণ হতে। পরবর্তীতে দুজনেই উত্তীর্ণ হয় এবং যোগদান করে সেনাবাহিনীতে। সেই ছেলেটি আর কেউ নয়, বরং সাইফ চৌধুরী। দুজনের বন্ধুত্ব দিনকে দিন আরো ঘনিষ্ঠ হতে থাকে। একে অপরকে সাহায্যের কথা বলা মাত্রই তৈরি হয়ে যেত। এত ভালোই বন্ধুত্ব ছিল তাদের। তারা একসাথে বহু বছর কাজ করে। তখন সাইফ চৌধুরী মেজর হিসেবে পদোন্নতি পেয়ে যায়। অলিউল্লাহ তখন তার জুনিয়র পদেই ছিল। অলিউল্লাহর আর্থিক সচ্ছলতা বাড়তে থাকে। পরিবারকে ঢাকায় নিয়ে আসে, ছোট ভাই বোনকে ভালো স্কুল কলেজে পড়াশোনা করায়। অলিউল্লাহ সাইফ তখন তাগড়া যুবক। যৌবনের তেজ, জেদ, কাজের গতি ও ইচ্ছে দুটোই বাড়িয়ে দেয়। যুক্ত হয় ট্রাই7 নামক একটি কেসে। তার মধ্যে অলিউল্লাহ ছোট বোন সবেমাত্র 18তে পদার্পণ করে। এক ফুল, সেই ফুলটি আক্রান্ত হয় এক কঠিন রোগে। তার 2টো কিডনি বিকল হয়ে যায়। অলিউল্লাহ বোনের চিকিৎসার কোনো কমতি রাখেনি। অবশেষে ছোট্ট মেয়েটার উপর আল্লাহ তাআলা দয়া হয়, একটা কিডনি পাওয়া যায়। সেই একটা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়। দীর্ঘ 1 বছর যাবৎ অসুস্থতা কাটিয়ে মেয়েটা তখন সদ্যই পড়াশোনা শুরু করে। তবে আল্লাহ তাআলার মর্জি হয়তো ছিল অন্য কিছু। সেদিন কলেজ থেকে বাসায় ফিরছিল মেয়েটি, কিন্তু বাসায় আর ফেরা হয়নি। পরদিন ঠিক বিকেল 5টায় কলেজের পাশেই এক মাঠে পেরিয়ে ডুবায় মেয়েটার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। অলিউল্লাহর পরিবার তখন পাগল প্রায়। সদ্য সুস্থ হওয়া মেয়েটার লাশ তারা দেখতে পারছিল না। আশ্চর্যের বিষয় হলো, উক্ত ঘটনায় অলিউল্লাহকে একদমই নির্লিপ্ত দেখা গেছে। এমনকি বাবা মায়ের করা মামলাও সে নিজ দায়িত্বে উঠিয়ে নেয়। তার ঠিক 2 দিন পর মেজর সাইফের স্ত্রী আশা চৌধুরীও মারা যায়। লম্বা জীবন কাহিনী পড়ে দম নেয় দর্পণ। হাতের ফাইলটি এগিয়ে দেয় সম্মুখে নত মস্তিষ্কে গায়ের ভর ছেড়ে ম্লান চিত্তে বসে থাকা মেজর অলিউল্লাহর দিকে। দর্পণ গম্ভীর গলায় শুধায়। এর ব্যাখ্যা কি আপনি দিতে পারবেন স্যার? একজন সামরিক বাহিনীর কর্মকর্তা হয়ে অন্যায়কে প্রশ্রয় দেয়া। আমি চাইলে আপনাকে অফিসিয়ালি জিজ্ঞাসাবাদ করতে পারি। এই কেসের জন্য আমার উপরে এতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু আমি করব না। আমি চাই না সর্বদা সবার গর্বের জায়গায় থাকা মানুষগুলোর উপরে কেউ কোনো আঙুল তুলুক। এর মানে এই নয় যে আমি অপরাধীদের ছেড়ে দেব। এই মামলা আমি আবার রিওপেন করব, অপরাধীদের শাস্তির আওতায় এনে ছাড়ব, আর এর গোড়া কোথায় সেটাও খুঁজে বের করব। মেজর অলিউল্লাহ চুপ করে শুনে যায়, অতঃপর থমথমে মুখে শুধায়। দর্পণ তাচ্ছিল্য হেসে ওঠে, টেবিলে 2 হাত রেখে খানিক ঝুঁকে আসে।
প্রবল দিদিক্ষা সংবরণ করে বলে, কখনো ভেবে দেখেছেন এই নিষ্পাপ মেয়েটির তার ভাইয়ের উপরে কত অভিযোগ? কখনো ভেবে দেখেছেন সিয়াশা নামক মাহিনা মেয়েটি কেমন আছে, কেমন গিয়েছে তার পেছনে জীবন মা ছাড়া? সে তো আদৌ জানে না তার মায়ের সাথে ঘটা নৃশংসতার কথা। তাদের সাথে ঘটা নৃশংসতার কারণও আপনারা, আর আপনাদের এই চোখ কান বন্ধ করে থাকার কারণে তারা ন্যায় বিচার থেকেও বঞ্চিত হচ্ছে। নিজেদের কাছে লজ্জা হওয়া উচিত আপনাদের। আপনাদের এমন চুপ থাকার কারণে অপরাধীরা এখনো গায়ে বাতাস লাগিয়ে ঘুরছে। মেজর অলিউল্লাহ তখনও চুপ করে থাকে। দর্পণের কথা শেষ হতেই থমথমে মুখে বলল, বলেই মেজর অলিউল্লাহ বেরিয়ে যায় দর্পণের কামরা থেকে। দর্পণ রাগ কন্ট্রোল করতে না পেরে হাতের পেপার ওয়েটারটা ছুঁড়ে মেরে নিজের চেয়ারতে ধপ করে বসে পড়ে। বান্দরবনে পোস্টিং নেওয়ার ইচ্ছে তার কখনোই ছিল না, কিন্তু ১.৫ বছর আগে ট্রাই-7 কেসটি সম্পর্কে উড়ো ভাষা কিছু কথা শুনে, যা ট্রাই-7-এর অসমাপ্ত ঘোষণা করার কারণের সাথে মিল ছিল না। কেননা মেজর অলিউল্লাহ এবং জেনারেল আশফাক আহমেদ ব্যতীত যারা এর সাথে যুক্ত ছিল তাদের মধ্যে হয় কেউ মারা গেছে, না হয় কেউ চাকরি ছেড়ে দিয়েছে। মূলত সেই থেকে ট্রাই-7 নামক কেসটিতে সে প্রচুর আগ্রহ খুঁজে পায়, তাই সে ইচ্ছে করে ঢাকা থেকে বান্দরবানে পোস্টিং নেয়। সুবেদার দর্পণের কামরার সামনে এসে দাঁড়ায়, বিনীত ভঙ্গিতে বলে। দর্পণ লম্বা শ্বাস নিয়ে নিজেকে সামলে নেয়। সপ্রতিভ চাহনিতে সুবেদারকে দেখে চেয়ার ছেড়ে উঠে বের হতে হতে জিজ্ঞাসা করে, স্যার এসে গিয়েছে? ওকে, লেটস গো। সকাল 10টা। সেনানিবাসের প্রবেশের প্রশস্ত রোডটির দুপাশে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সৈন্যরা। অফিসের প্রবেশদ্বারে ঊর্ধ্বতন কর্মকর্তারা শৃঙ্খলাবদ্ধভাবে সেনা চওড়া করে দাঁড়িয়ে আছে। তার মধ্যে 4টে গাড়ি ঢুকে সেনানিবাসের প্রধান গেট পেরিয়ে সাথে সাথে সকলে সশব্দে সেলুট দিয়ে দাঁড়িয়ে পড়ে। দর্পণসহ ঊর্ধ্বতন সকল কর্মকর্তারাও একইভাবে দাঁড়িয়ে আছে। বর্তমান সেনাপ্রধান জেনারেল ইফতিসাম এনাম প্রসন্ন হলেন সোলজারদের শ্রদ্ধা নবদন মুখশ্রী দেখে। সে মৃদু হেসে এগিয়ে যায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে, একে একে সকলের সাথে কুশল বিনিময় করেন। বহুদিন বাদ না বহু বছর বাদে তিনি বান্দরবনে পা রেখেছেন। এখানকার বাতাবরণ সর্বদা তার জন্য অনুকূল এবং প্রশান্তির। কুশলাদি বিনিময় করতে করতে জেনারেল এনাম মেজর অলিউল্লাহর সামনে এসে দাঁড়ায়। অলিউল্লাহ বিনীত ভঙ্গিতে সালাম নিবেদন করে হাত বাড়িয়ে দেয়। জেনারেল এনাম মৃদু হেসে মেজর অলিউল্লাহর আগাগোড়া পর্যবেক্ষণ করে, প্রগাঢ় হেসে বলে, বলিষ্ঠ দেহে বয়সের ছাপ পড়েছে মেজর, হাত না বাড়ি গলা জড়ি ধরুন। কতদিন বাদ দেখা হলো, একটু খোঁজ খবর তো নিতে পারেন। ঢাকায় গেলেও দেখা হয় না তেমন। বলেই সে মেজর অলিউল্লাহকে জড়িয়ে ধরল। মেজর অলিউল্লাহর ঠোঁট টেনে হাসি ফুটে তোলে। সর্বশেষে দর্পণের কাছে আসতে দর্পণের মুখে হাসি ফুটে ওঠে। কর্মজীবনের এই টার্মটাতেই লোকটার সাথে তার ভালো একটা বন্ধুত্ব সুলভ বার্নিং তৈরি হয়েছে। শ্রদ্ধা নিবেদন করে সেও হাত বাড়িয়ে দেয় তার দিকে। জেনারেল এনাম প্রফুল্ল হেসে ওঠে, অত্যাধিক পরিমাণে স্নেহের কণ্ঠে বলে, কাম অন ইয়ং ম্যান, এইসব ফর্মালিটি বাদ দাও, বুকে আসো তাড়াতাড়ি। বান্দরবনে তুমি কি এমন মধু পেলে যে এখান থেকে নড়ছই না? বুড়ো এই বন্ধুটাকেও ভুলে গিয়েছো? দর্পণ হেসে আলিঙ্গন করে তার সাথে, বলে, তেমন কিছু নয় স্যার, আপনি তো জানেন রানিং কেস নিয়ে কত ব্যস্ত থাকতে হয়। ইয়েস আই নো, এর জন্যই তো আমার আশা। চলো আরামে বসে কথা হবে। দর্পণ মাথা নেড়ে সম্মতি জানি সকলে একসাথে ভেতরে গেল। থেকে যায় একমাত্র মেজর অলিউল্লাহ, যে পাথরের ন্যায় নিশ্চল নিশার দাঁড়িয়ে। দর্পণ হেঁটে গিয়েও আবার পেছন ফিরে আসে। মেজর অলিউল্লাহকে দাঁড়িয়ে থাকতে দেখে শুধায়, স্যার ভেতরে চলুন, সকলে অপেক্ষা করছে। মেজর অলিউল্লাহ সচকিত হয়, ঘন ঘন মাথা নেড়ে বলে, বোর্ড মিটিং রুমে সকলেই থমথমে মুখে বসে আছে। দর্পণের সূক্ষ্ম দৃষ্টিতে ক্রোধের আভাস। জেনারেল এনাম নিজামের মুক্তির পরোয়ানা জারি করতে এসেছে, সেটাও আবার কোনো ক্ষমতাশালী মন্ত্রীর সুপারিশে। থুতনি থেকে হাত নামিয়ে দর্পণ জেনারেল এনামের উদ্দেশ্যে বলে, কিন্তু স্যার একজন রাজনীতিবিদের সুপারিশে আমরা কেন এত বড় অপরাধীকে ছাড়ব? এখন কি দেশের সেনাবাহিনীরা রাজনীতিবিদদের কথায় উঠবে বসবে? জেনারেল এনাম থমথমে মুখে বলল, আই অলসো আন্ডারস্ট্যান্ড দিস মেজর, কিন্তু আমাদের ভুলে গেলে হবে না। আমরা সরকারের অন্তর্ভুক্ত শুধুমাত্র এক দল, সুরক্ষা বাহিনী, কোনো সরকার নই। যার ইচ্ছে তাই করতে পারি না আমরা। তারা সরকারের সহকর্মী, এছাড়াও তারা যথাযথ প্রমাণ শেষ করেই তাকে ছাড়িয়ে নিচ্ছে। মিথ্যা প্রমাণ? স্যার সে কোনো মামুলি ছেঁচড়া ক্রিমিনাল নয়, সে বড় বড় ক্রিমিনালদের সাথে যুক্ত, যাদের আমরা হন্যে হয়ে খুঁজছি। তাকে ছেড়ে দেওয়া মানে আরও এক ধাপ পিছিয়ে যাওয়া। তীব্র রোষালনায় বলে ওঠে দর্পণ। জেনারেল এনাম থমথমে মুখে বলে, সরি মেজর, আমরা সামান্য নিরাপত্তা বাহিনীর লোক, যারা সরকারের আদেশে দেশের রক্ষার্থে কাজ করি। আমরা যে কোনো পরিস্থিতিতে সরকারি আদেশ মানতে বাধ্য।
আপনি তার মুক্তির কাগজপত্র রেডি করুন। দর্পণ রাগ দমন করে নেয়, শান্ত ভঙ্গিতে মাথা নেড়ে সম্মতি জানায়। অতঃপর তার কাছ থেকে বিদায় নিয়ে নিজের অফিস রুমে যায়। সুবেদার দিলজা চিন্তিত ভঙ্গিতে এগিয়ে আসে দর্পণের পিছু পিছু। দিলজার উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, স্যার এখন কি হবে? নিজামকে ছেড়ে দিলে আমরা অনেক বড় একটা সুযোগ হাতছাড়া করে দেব। দর্পণ হাঁটতে হাঁটতে বলল, অনেক হয়েছে চোর পুলিশ খেলা, এবার চোরকে ধরতে হলে চোর হতে হবে দিলজার সাহেব। চলুন এখন আমরা ক্রিমিনালকে ধরতে ক্রিমিনাল হই। আইন মেনে চললে কারোর না কারোর পা চাটতে হবে আমাদের। নিজামকে ছাড়া হয় সন্ধ্যা 7টায়। নিজাম দাঁত কেলিয়ে হাসতে হাসতে এগিয়ে আসে দর্পণের সামনে। এসেই ঠিক তার পায়ের সামনে থুতু ফেলে। ফের নাটকীয় ভঙ্গিতে বড়সড় হাঁ করে বলে, আরে আরে, মাফ করে দেন স্যার, আপনি তো আইনের লোক। আমি কি করলাম? আইনের লোকের সামনে থুতু ফেললাম। এখন নিশ্চিত আমায় কারাগারে ঢোকাবেন? কি ঢোকাবেন না? বলেই খিকখিক করে হেসে ওঠে। সেকেন্ডের মাঝে হাসি থামিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, তোদের মতো 10টা মেজর আর এই সো কল্ড আইন পায়ের তলায় রাখি। দেখলি তো প্রমাণ। আই ওয়ার্ন ইউ, এখনও পানি ঘোলা হয়নি। বেশি পুকুর থেকে উঠে যা। দর্পণ নির্বিকার পেছনে হাত বেঁধে দাঁড়িয়ে থাকে। নিজামের কথার পরিপ্রেক্ষিতে মৃদু হেসে বলে, যতক্ষণ পর্যন্ত না পুকুর থেকে শেষ কেঁচোটা তুলছি ততক্ষণ উঠছি না। বলে সে চোখ মারে। নিজাম দুর্বৃত্ত হেসে পা বাড়ায়। জেনারেল ইফতিসাম এনামের সামনে আসতেই নিজাম প্রগাঢ় হেসে বড়সড় একটা সালাম ঠুকে প্রহসনের কণ্ঠে বলে, আপনার এই মেজর বেশি উড়াউড়ি করছে স্যার, আপনাদের নিয়ে ডুববে একদিন। জেনারেল এনাম ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে নিজের পথ ঘোরায়। নিজাম ক্যান্টনমেন্টের রোড থেকে বের হতে 3 রাস্তার মোড়ে এসে দাঁড়ায়। সম্মুখের রাস্তায় দুটো গাড়ি দেখতেই তার মুখে হাসি ফুটে ওঠে। অদূরে নিজের গাড়িতে থাকা দর্পণ সূক্ষ্ম দৃষ্টিতে সেদিকে তাকিয়ে এয়ারপ্যাডে থাকা সুবেদারকে কমান্ড দেয়। সুবেদার দিলজা দুদিক থেকে গাড়ি নিয়ে এগিয়ে আসে। নিজাম নিজের গাড়ির দিকে এগোতেই দেখতে পেল 3 রাস্তা থেকে 3টে গাড়ি তার দিকে প্রবল বেগে এগিয়ে আসছে। সে ভ্রুকুচকে একবার নিজের গাড়ির দিকে তো আরেকবার দুপাশের 2 গাড়ির দিকে তাকায়। অস্বাভাবিক কিছু আন্দাজ করতে পেরে পায়ের হাঁটার গতি দৌড়ে পরিণত করে। কিন্তু কেউ কিছু বোঝার আগে সেকেন্ডের মাঝে কোথা থেকে যেন 3 রাস্তার মোড়ে মানুষের ভিড় জমে যায়। আচমকা এমন মানুষের ভিড়ে সুবেদার দিলজা দর্পণের ললাটে ভাঁজের সৃষ্টি হয়। এমনকি নিজামের গাড়িরও গতি ধীর হয়। ধীরে ধীরে মানুষের ভিড় কমে যায়। এক একজন করে এক এক রাস্তায় ঢুকে যায়। ধীরে ধীরে ভিড় কমে যেতেই সকলে আরেক দফা অবাক হয়ে যায়, কারণ রাস্তার মোড়ে নিজাম নেই। দর্পণ চমকে গাড়ি থেকে নামে। নিজামের জন্য আসা গাড়ি দুটো দর্পণকে দেখতেই তৎক্ষণাৎ নিজেদের দিক পরিবর্তন করে নেয়। সুবেদার দিলজার সকলেই ভোরকে গিয়ে ট্রাফিক সিগন্যালের দিকে তাকায়। পায়ে হাঁটা সিগন্যাল নির্দেশ করছে। দর্পণ বোকা বনে দাঁড়িয়ে থাকে। তাদের চোখের সামনে থেকে নিজামকে উধাও হতে দেখে। কন্যা সন্তানের জনক হলে অহরহ বিবাহের প্রস্তাব যেন এক সাধারণ বিষয় সেই বাবার জন্য। সাইফের ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। মেয়ের জন্য বহু সম্বন্ধ পেয়েছে সে, হোক সেটা ব্যবসায়িক দিক থেকে কিংবা সেনানিবাস থেকে। বহু সহকারী ব্যবসায়িকরা উৎপেতে আছে কিভাবে সাইফ চৌধুরীর মেয়েকে নিজের বাড়ির বউ করবে। এমন কত শত প্রস্তাব সাইফ প্রত্যাহিক পায়। এমন কিন্তু কখনোই অহমিকা দেখিয়ে মুখের উপর না করে না, বরং হাসি মুখে বলেছে সময় হলে অবশ্যই ভেবে দেখবে। তেমনই এক সহকারী সফল ব্যবসায়ী ওয়াজেদ খান, যে কিনা সাইফের কাছে বড় ভাইয়ের সমান। অদক্ষ কাঁচা হাতে ব্যবসা করতে নেমেছিল, তখনই বড় ভাই উপদেষ্টা হিসেবে তার পাশে থেকেছে, সাহায্য করেছে, যার দরুন আজ তার থেকেও সফল সাইফ। সাইফের এই সফলতা তার থেকে বেশি খুশিও বোধহয় আর কেউ হয়নি। তিনি একদিন বড় সব করে বলেছিল, তোমার মেয়েটাকে আমার ছেলের জন্য দিবে সাইফ, রাজরানী বানিয়ে রাখবো। তোমার মেয়েটা আমার অনেক প্রিয়, এমন প্রাণবন্ত মেয়ে আমার প্রয়োজন। তার একমাত্র ছেলে উমায়ের অস্ট্রেলিয়ার এক প্রোগ্রামিং কোম্পানিতে কর্মরত। সেখানকার আর পাওয়া আদর্শ গুণে স্বভাব চরিত্রে বাবার অনুরূপ, তেমনি ভদ্র মিশুক। সাইফ ব্যক্তিগতভাবে উমায়েরকে খুব পছন্দ করে। দেশে আসলে তার সাথে দেখা করতে আসবে, এমনকি সে অস্ট্রেলিয়া গিয়েও তার সাথে দেখা থেকেছে। তাকে কোনো মতে হোটেলে উঠতে দেয়নি। সাইফ ইতস্তত করে ওয়াজেদ খানের দিকে তাকায়। ওয়াজেদ সাহেব এবার ভারী বিরক্তি হয়ে শুধায়, সাইফ, আমার কাছে তোমার যদি কোনো কিছু বলতে ইতস্ততা করতে হয় তাহলে তোমার কোনো কিছু বলার দরকার নেই। বের হও আমার বাড়ি থেকে, আর যেন আমার চোখের সামনে তোমায় না দেখি। সাইফ মুখ ফুলিয়ে বলে,
ভাইজান এমন করছেন কেন? আপনি তো আমার বড় ভাই। তবে আপনি কেন বুঝতে পারছেন না? মেয়ের বাবা অকপটে কিছু বলতে পারে না। ওয়াজেদ সাহেব ভ্রু কুঁচকে যায় সাইফের কথায়। তাদের কথার মধ্যে মেয়ের বাবা ছেলের বাবা কোথা থেকে আসলো আবার? সে ফের বিরক্ত হয়ে কিছু বলতে যাবে, তৎক্ষণাৎ তার মাথায় ঢুকে সাইফের কথার মানে। চোখ দুটো তার জল জল করে ওঠে খুশিতে। উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞাসা করে,